আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড। এই অনুষ্ঠানটিতে আমরা সাধারণত পারিবারিক আইন বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু রিসেন্টলি ইমিগ্রেশন চেঞ্জ নিয়ে আমাদের কমিউনিটিতে যে টেনশন কাজ করছে এবং আমরা বেশ কিছু বিষয় নিয়ে যেভাবে ওরিড আছি, সেজন্য আজকের প্রোগ্রামটিও আমরা ইমিগ্রেশন আপডেট নিয়ে সাজিয়েছি এবং আমার এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিত আছেন আপনাদের অতি সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব এবং আমাদের ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ মুহিত খান। আসসালামু আলাইকুম মুহিত ভাই। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ল অ্যান্ড লিগ্যাল এইড প্রোগ্রামটিতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন আপনাদের পরিচিত ব্যারিস্টার আকবর বিন সিদ্দিকী। আসসালামু আলাইকুম। আকবর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটিতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে এনটিভি ইউরোপ, স্কাই 780 ফেসবুক পেজ এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকেও, এবং আরও প্রচারিত হচ্ছে এনটিভির ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমাদের এই অনুষ্ঠানে যোগাযোগ করে আপনাদের যে কোনো বিষয়, পারিবারিক অথবা ইমিগ্রেশন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমাদের যে অতিথিদ্বয় আছেন তারা আপনাদের প্রশ্নের উত্তর দিবেন এবং আমরা সাথে সাথে বেশ কিছু আপডেট নিয়ে আজকে আলোচনা করব। তো দেখতে থাকুন। জি মুহিত ভাই। হ্যাঁ, ধন্যবাদ। প্রথমে আপনাকে আমার মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এত খুব অল্প সময়ে অতি জনপ্রিয় একটি অনুষ্ঠান ল অ্যান্ড লিগ্যাল এইড অনুষ্ঠানকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, এবং এর পাশাপাশি আপনার অগণিত যে দর্শক তাদের উদ্দেশ্যে আমি বলে দিতে চাই, আপনি খালি যে একজন সুদক্ষ যে আইনজীবী তা কিন্তু নয়, আপনি একজন খুব ভালো মনের মানুষও। মাশাআল্লাহ, আই এম সো গ্রেটফুল। এবং আপনার পাশে যে বসে আছেন আমাদের আকবর আলী ভাই, হেড অফ দ্য চেম্বার্স, এবং উনিও আরেকজন অতি দক্ষ একজন আইনজীবী। এই দুজনের মাঝখানে থাকতে পেরে আমি খুবই গর্বিত। না, আলহামদুলিল্লাহ। মুহিত ভাই, আপনি দেখছেন যে আমাদের কমিউনিটিতে যে টেনশনটি এখন বিরাজ করছে, জি, রিসেন্ট যে হোয়াইট পেপারটি নিয়ে, জি, স্টেটমেন্ট অফ চেঞ্জটা নিয়ে, এটা সম্পর্কে আপনি যদি প্রথমেই আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আসলে মূলত কি ধরনের আমাদের কমিউনিটিতে এফেক্ট পড়তে পারে? ধন্যবাদ। আসলে 12ই মে 2025 এই তারিখে যে হোয়াইট পেপারটা বের হয়েছে, টাইটেলটা হচ্ছে এরকম যে রেস্টোরিং কন্ট্রোল ওভার দি ইমিগ্রেশন সিস্টেম, অর্থাৎ বর্তমানে যে ইমিগ্রেশন সিস্টেমটা রয়েছে সেটার উপর কন্ট্রোল নিয়ে আসা, বাট খালি কন্ট্রোল নিয়ে আসা না, এটাকে রেস্টোর করা। তার মানে কি, বর্তমানে যে ইমিগ্রেশন সিস্টেম সেটা কি ভেঙে পড়েছে? অর্থ কিন্তু সেরকম দ্বারা যে ভেঙে পড়া ইমিগ্রেশন সিস্টেমটাকে রেস্টোর করার জন্যই কিন্তু সিস্টেম নিয়ে আসা হয়েছে। আমরা যদি একটু পেছের দিকে তাকাই, ইফেক্টটা বলার আগে 2012-তে প্রথম কিন্তু এই পরিবর্তনের যাত্রা শুরু হয়, যখন সর্বপ্রথম 18,600 পাউন্ডের যে মিনিমাম ইনকামের থ্রেশহোল্ডটি আনা হয়েছিল। পরবর্তীতে আমরা দেখলাম 2016-তে পরিবর্তন, 22-এ পরিবর্তন, 24-এ পরিবর্তন, সেই পরিবর্তনের ঢেউ এখন এসে নেমেছে 2025-এ। তার মানে কি, ইমিগ্রেশন সিস্টেমটা কি ভেঙে চুরে তছনছ করা হয়েছিল? বোধহয় দর্শক রয়েছে আপনি। জি, আমরা একটা কল নিয়ে আসব। জি দর্শক, নামটা আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আমার নাম হইল আলী। আমার প্রশ্ন হইল, আমি আমার মার বয়সে 80 ইয়ার্স হয়ে গেছে। আমি 5 বছর আগে করছিলাম, তারা কইছে বেশি পয়সা থাকার কারণে ব্যাংকও ডিফল্ট করছে। এখন আবার আনতে শুরু করে আবার আনতাম চাইলাম। আমি অসুস্থ একজন মানুষ, আমি ক্যান্সার পেশেন্ট। আর দ্বিতীয়ত এখন তার তো ব্যাংকও এমনি টাকা আছে বা কোনো লেনদেন নাই ব্যাংকও। তখন আমার ভাই এসব কিছু করে, তখন তাহলে আমরা কিভাবে আনতাম পাই? ওখানটা একটু আপনারা জানতাম চাই, আমার এক্সপ্লেন করে কইবা ইনশাআল্লাহ। জি আলী ভাই, ধন্যবাদ আপনাকে প্রশ্নটি করার জন্য। আলী ভাই, আপনার মা আরেকবার এসেছিল ভিজিট বিষয়ে, ইজ ইট? না, রিফিউজ হয়েছিল। ও রিফিউজ করেছে, কত আগে?
7-8 বছর আগে। ওকে ওকে, আপনি এখন বলছেন যে আপনার বাংলাদেশে কে থাকে? বাংলাদেশে আমার একজন ভাই থাকে, আমরা এদেশে 3 ভাই থাকি। এদেশে 3 ভাই এবং বাংলাদেশে 1 ভাই আছে। আপনার বাবা আছে? না। জি আলী ভাই, আপনি দেখতে থাকুন। আমার অতিথিরা যারা আছেন তারা যে কোনো একজন আপনার প্রশ্নটির উত্তরটি দিবেন। ধন্যবাদ। জি আমরা বিষয় থেকে একটু, যেহেতু দর্শকদের জন্য আমাদের অনুষ্ঠান, দর্শক যে প্রশ্নটি করেছেন তার মাকে আনতে চাচ্ছেন, অবশ্যই একটু যদি আমি বুঝে ফেলেছি। জি প্লিজ। যেহেতু একবার আপনার মায়ের অতীতের একটি অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছে, ভবিষ্যতে যতবার উনি অ্যাপ্লিকেশন করবেন ততবার অতীতের যে রিফিউজাল যে কারণে রিফিউজ করা হয়েছিল সেটাকে ট্রিগার করে আবার রিফিউজাল করতে পারে। এই কারণে অতীতের যে রিজনসগুলি সেগুলোকে আপনারা খুব শক্ত প্রেজেন্টেশনের মাধ্যমে নতুন যে অ্যাপ্লিকেশনটি করবেন সেখানে আপনাকে একটি সাবমিশন দিতে হবে প্রথমত। দ্বিতীয়ত, আপনার মায়ের বাংলাদেশের সাথে কি কি টাইস রয়েছে সব ধরনের টাইস আপনাকে এস্টাবলিশ করতে হবে। আমার সম্মানিত আমার পাশে যে উপদেষ্টা যে ভাই ব্যারিস্টার ইমতিয়াজ ভাই, উনি বলেছেন যে কী কী টাইস আছে বাংলাদেশের সাথে, উনি একটি হিন্টস দিয়ে দিয়েছেন। যেহেতু বাংলাদেশে আপনার ভাই আছেন, যদি শো করতে পারেন যে আপনার মা সেই ভাইয়ের উপর ডিপেন্ডেন্ট এবং সোশ্যাল টাইস, ফ্যামিলি টাইস, কালচারাল টাইস, এবং এর পাশাপাশি ওরা যদি কোনো প্রপার্টি থেকে থাকে প্রপার্টি টাইস, এবং এই জায়গাগুলো থেকে ওনার রেগুলার ইনকাম হচ্ছে বাংলাদেশে, তাহলে উনি যে ইংল্যান্ডে এসে ঢুকবেন she will enter as a genuine visitor, এটা আপনাকে প্রমাণ করতে হবে। এবং উনি ইংল্যান্ডে ঢুকে উনি এখানে ওভারস্টে করবেন না, ওই টাইসগুলো থাকার কারণে উনি ইংল্যান্ড থেকে চলে যাবে, এই জিনিসগুলো আপনাকে এস্টাবলিশ করতে হবে। আর ইংল্যান্ড থেকে আপনি একটি স্পন্সরশিপ দিয়ে দিলে, প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করলে যদি ইন্টেনশন এস্টাবলিশ করতে পারেন she is a genuine visitor and she will leave at the end of her visit, ইনশাআল্লাহ নতুন অ্যাপ্লিকেশনটিতে সাকসেসফুল হবে। আমরা আরেকজন কলার আছে তার, জি দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ শফিকুর কুরাইশ বান্দি থেকে। ভালো আছেন ভাই আপনারা? জি ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ। কুরাইশ ভাই বলেন প্লিজ, আপনার প্রশ্নটি বলুন। আপনারা 3 জন এখানে লয়ার আইনজীবী, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি এবং আমিও কিছুটা জানি আর কি। আলহামদুলিল্লাহ। 622 মদিনা চার্টার নবী যে বানাইছেন, মদিনা সিটিজেনের দায়, মদিনার যে সিটিজেন। আচ্ছা, মেঘনা খাতার আমাদের গ্রেট ব্রিটেনে কিং জনে বানাইছেন 12th century না সামথিং কিটা। আচ্ছা, এটা হলো মেঘনা খাতার হলো হিউম্যান রাইট। তবে আমার প্রশ্ন হলো আপনাদের কাছে, আমরা একজন ছেলে একজন মেয়ে, আমরা দুইজনও ব্রিটিশ নাগরিক, আমরা এখন যদি মদিনা নববী বিবাহ করি, তা আমরা দুইজন তো মদিনার সিটিজেনশিপ হয়ে গেলাম। আমাদের দেখা দেখি সারাটা পৃথিবী সকল মদিনার সিটিজেন হয়ে গেল। জি দর্শক আপনি শেষ করেছেন, ধন্যবাদ। আপনি আপনার আরেকটি জায়গাতে থেমে গিয়েছেন। খালি যে মেঘনা কাটা হচ্ছে তা কিন্তু নয়, এরপরে কিন্তু এসছে বিল অফ রাইটস, এরপরে এসছে ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস। এখন আপনি মদিনাতে গিয়ে বিয়ে করলেই কিন্তু আপনি মদিনার সিটিজেন হবেন না। আপনি মদিনাতে গিয়ে আপনি বিয়ে করবেন, আপনাকে ওরা একটা ম্যারেজ সার্টিফিকেট দেবে। যদি আপনি ইংল্যান্ড থেকে ব্রিটিশ সিটিজেন হয়ে যদি মদিনাতে গিয়ে বিয়ে করেন, আপনি মদিনা থেকে একটি ম্যারেজ সার্টিফিকেট পাবেন, বাট সেই দেশের নাগরিকত্ব পাবেন না। আর হিউম্যান রাইটস এবং বিয়ে দুটোই কিন্তু মানে একটা মানুষের হিউম্যান রাইটসের সাথে কানেক্টেড। আপনি যখন বিয়ে করবেন, বিয়ে করার জন্য আপনার রাইটস আছে, রাইট টু ম্যারি অ্যান্ড ফর্ম এ ফ্যামিলি লাইফ উইথ এনি ওয়ান দ্যাট ইউ ওয়ান্ট। আর ইংল্যান্ডের ভিতরে এদেশের আইনটা এরকম, আমাদের ইসলাম ধর্মে আমরা যে ইসলাম পড়ে এসেছি এবং ইসলামিক লতে যেটা আছে, মানে কিতাবিয়া, অর্থাৎ ইসলাম মুসলমান ইসলাম ইয়ার পাশাপাশি কোরআনের পাশাপাশি অন্যান্য যারা কিতাবিয়া, আমি যদি ভুল না বলে থাকি, এই ধর্মাবলম্বী যে মহিলা, আমি এই বিষয়গুলোতে একটু কাঁচা, একটু বলে দিচ্ছি আর কি। তো সেই জায়গাতে যেহেতু ইসলামে রেস্ট্রিক্টেড করে দেওয়া রয়েছে যে আপনি কাদেরকে বিয়ে করতে পারবেন, বাট হিউম্যান সাইড থেকে ইউ ক্যান ম্যারি এনি ওয়ান, এই হলো একটি বিষয়। তো সব জায়গাতে ইসলামটাকে টেনে এনে, ধর্মকে টেনে এনে এটাকে যদি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে, এটা অন্যদিকে চলে যাবে। তো যেহেতু এই দেশটা হিউম্যান রাইটসকে অনেক মূল্যায়ন করে এবং হিউম্যান রাইটসকে ঝান্ডা এখন ধরে আছে ওয়ার্ল্ডে, এই কারণে যে জায়গাতে হিউম্যান রাইটসকে মূল্যায়ন করে সেটাকে আমাদেরকে অবশ্যই সম্মান দেখাতে হবে। ল অফ দ্য ল্যান্ডকে রেসপেক্ট এবং ওবে করাটাও হচ্ছে আপনার ইসলামিক একটা ভ্যালুজ। একটু আমি বলে দিচ্ছি আপনাকে, আমাকে কয়েকদিন আগে একজন ভাই, উনি বাংলাদেশ হাই কমিশনে অনেক
আগে কাজ করতেন 1980-তে, হাবিব ভাই। তো উনি বলছিলেন উনি তৎকালীন যখন সময় উনি এখানে এসেছিলেন তখন এখানে গাড়ি কেনার জন্য ওই সময়ই মানে ওদেরকে একটা এক্সামশন দেওয়া হতো, ট্যাক্স ফ্যাক্স এগুলো থেকে মানে এনাদের এক ধরনের সুবিধা দেওয়া হতো। এবং যে ধরনের মানে অধিকার দেওয়া হচ্ছে মানে ইমিগ্রেন্ট হওয়া সত্ত্বেও বিভিন্ন ফরেন এমবেসিগুলোতে, এই যে অধিকারটা, এই যে সম্মানটা, ইটস আনবিলিভেবল, তাই না? এটা আমাদেরকে অবশ্যই সম্মান দেখাতে হবে। একটা কথা হচ্ছে রেসপেক্ট ব্রিংস রেসপেক্ট ব্যাক, আমাদের সম্মান দেখাতে হবে। জীবন ভাই, আমরা আগের দর্শকের প্রশ্নটিতে যদি আমরা শেষ করতে পারিনি, যেহেতু সেটাকে একটু বলতে চাই যে কেউ যদি ভিজিট ভিসার জন্য, যেটা আমাদের আগের দর্শক বলেছেন, আমি একটু অ্যাড করতে চাই আপনার সাথে, সেটা হচ্ছে যে আপনার একটা লেজিটিমেট কারণ আছে। আপনাকে প্রথমত ইউ নিড টু বি ভেরি ওপেন। যখন আপনি যে কোনো অ্যাপ্লিকেশন ভিজিট ভিসার জন্য করবেন, আপনাকে ওপেন হতে হবে। আমাদের দর্শক বলেছিল যে টাকা আছে কিন্তু বর্তমানে ট্রানজ্যাকশন হচ্ছে না, সেটাকে তো আমরা ট্রানজ্যাকশন হতেই হবে, যে এটা কোনো আসলে জরুরত না। আপনাকে দেখাতে হবে যে আপনি যে ভিজিট ভিসায় আসবেন, যে সময়টা এদেশে থাকবেন, সেই সময়টাতে যে টাকা খরচ করবেন সেই এনাফ টাকা লেজিটিমেট ওয়েতে আছে। এখন দেখা যায় কি, অনেকে কি করেন যে আমি ভিজিট ভিসা অ্যাপ্লাই করব মে মাসের শেষের দিকে, মে মাসের শুরুর দিক থেকে শুরু করে যে টাকা বড় বড় লেনদেন শুরু করে। তো এই লেনদেনগুলো দেখা গেছে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। আপনাদেরকে কারণটা দেখাতে হবে, টাকার সোর্সটা কোথা থেকে আসতেছে সেটা দেখাতে হবে। এবং এক্ষেত্রে আমাদের আগের দর্শক যেটা বলেছেন, তিনি অসুস্থ, এটা একটা যুক্তিযুক্ত কারণ যে তার মা তাকে দেখতে আসবে, অসুস্থতার কারণটাও উল্লেখ করতে হবে। এবং এক্ষেত্রে কিন্তু মায়ের যে টাকা থাকতে হবে সেটাও নট নেসেসারি। এক্ষেত্রে তারা 3 ভাই এখানে আছেন, তারা 3 ভাই, তাদের যে কোথায় এসে থাকবে, কে টাকা বিয়ার করবে, এগুলোকে যতটা ইলাবোরেট ওয়েতে মুহিত ভাই যেভাবে বলেছেন যে টাইটাকে বাংলা। সুপ্রিয় দর্শক, আমরা অতি দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের কানেকশনটি লস করেছিলাম। হাওয়েভার আমরা কথা বলছিলাম ভিজিট ভিসার রিকোয়ারমেন্ট নিয়ে। আমি একটু কুইকলি ওটাকে রিক্যাপ করতে চাই। সেটা হচ্ছে যে ভিজিট ভিসা অ্যাপ্লাই করার জন্য সবসময় যে জিনিসটি আপনাদেরকে করতে হবে, আপনি পুরো ফ্যাক্টটাকে ওপেন ওয়েতে তুলে ধরবেন। এবং এখানে ট্রানজ্যাকশন যে থাকতে হবে তা না, আপনি যে টাকা, আপনার বাজেট নিয়ে যে টাকা খরচ করবেন এই দেশে আসার জন্য, সেই টাকাটা ব্যাংকে আছে কিনা এবং লেজিটিমেট ওয়েতে আছে কিনা। এবং আমাদের দর্শক যিনি প্রশ্নটি করেছিলেন, আলী ভাই, আপনার উদ্দেশ্যে বলছি যে আপনার 3 ভাই এখানে থাকে, যেহেতু এখানে একটা ভালো লেজিটিমেট কারণ আছে এবং আপনি অসুস্থ, সেই অসুস্থতার কারণে আপনার মা এদেশে আপনাকে দেখতে আসবে। এবং আমাদের মোহিত ভাই রাইটলি বলেছেন যে আপনার ভাই আছে বাংলাদেশে, তো সেক্ষেত্রে বাংলাদেশে তার টাই আছে। সো এক্ষেত্রে ভিজিট ভিসার সাথে সাথে আপনার আর একটা অল্টারনেটিভ অপশন আছে। বেশ সাহেব, আপনি বলছিলেন বিরতির সময় যে অল্টারনেটিভ অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ, যেটা এটা সম্পর্কে যদি আমাদের আলী ভাইয়ের উদ্দেশ্যে বলেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই। জি, আমি মহিব ভাইয়ের সাথে সহমত হই। আরও কিছু বিষয় এখানে একটু অ্যাড করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে যেটা আপনি দুজনেই বললেন ক্লিয়ারলি, যে ভিজিট ভিসার জন্য যেই সোশ্যাল টাইজ এবং দেশের সব মিলিয়ে, তো উনি অল্টারনেটিভভাবে যদি থিঙ্ক করেন, যদি মনে করেন যে না, যেহেতু ওনার 3 জন ছেলে এখানেই আছেন, কনসিডারিং দ্য ফ্যাক্ট দ্যাট বাংলাদেশে শুধুমাত্র একজনে আছেন, তাহলে সোশ্যাল টাইজটা টেকনিক্যালি যদি চিন্তা করি এখানেই কিন্তু বেশি, ইমোশনাল এঙ্গেজমেন্ট বলেন, সো বাকি সব কিছু মিলেই। তো সেক্ষেত্রে হয়তো উনি এডিআর মানে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ নামে বিষয় একটা ক্যাটাগরি আছে, উনি ওই রুটে অ্যাপ্লাই করতে পারেন। হাউএভার ওটা থ্রেশহোল্ড অনেক হাই। সেটা হচ্ছে যে উনি ফাইন্যান্সিয়ালি কতটুকু ডিপেন্ডেন্ট, যারা এখানে আসেন ইউকেতে ওনার ছেলেরা, এবং বাংলাদেশে উনি তো বললেন একটা ছেলে কে আছে, সো এখানে বোন টোনার আছে কিনা আমরা জানি না। যদি না থেকে থাকে তাহলে একমাত্র ছেলেই আছেন। তাহলে ওই ছেলে কি কোনো কারণে আনএবল কিনা ওনার মাকে লুকআপ করতে। আর ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সিটা এখানে যেহেতু 3 ছেলে আছেন, তারা কতটুকু ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করেন, হাউ লং তারা সাপোর্টটা করতেছেন। যদি এটা লং রানে হয় তাহলে শি মাইট এলিজিবল ফর এডিআর, আই মিন অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসার জন্য। জি জি, ধন্যবাদ। জি আলী ভাই, আপনি শুনছিলেন? জি জি, আসসালামু আলাইকুম দর্শক, আপনার নামটা বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি পুরাই সাহেবুল আসলাম ভাইয়ের জন্য বলছিলাম যে বিল অফ রাইট, আমি জি জি জি, আমরা
দর্শক আমরা হারিয়ে ফেলেছি। ভিন্ন ভিন্ন আঙ্গিকে উনি কথা বলছেন, উনি হয়তোবা কোনো যে লিগ্যাল সলিউশনের জন্য আসলে ওনার কোনো না। আপনি আপনি মোহিত ভাই আপনি কথা বলছিলেন যে আমাদের যে ইমিগ্রেশন কন্ট্রোলটাকে করার জন্য যে নতুন যে চেঞ্জটা আসছে এটার ব্যাপারে আপনি বলছেন। প্রশ্ন হচ্ছে তার মানে কি আমাদের সিস্টেম কি কন্ট্রোল না? এটি কিন্তু শুভঙ্করের ফাঁকি। আমাদের কিন্তু সিস্টেমটা অলরেডি কন্ট্রোল। যারাই মাইগ্রেন্ট ইংল্যান্ডের বাইরে থেকে ইংল্যান্ডে প্রবেশ করছেন, যুক্তরাজ্যে প্রবেশ করছেন, তারা কিন্তু সিস্টেমের অধীনে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে ফিল আপ করে প্রবেশ করছেন এবং তারা যখন আবার এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছেন তখন কিন্তু ওদের রুলস মেনটেন করেই, হোমস রুলস মেনটেন করে কিন্তু অ্যাপ্লিকেশন করছেন। তার মানে কি কন্ট্রোল নয়? অবশ্যই এটি কন্ট্রোল। কিন্তু ওই যে রেজিস্ট্রেশন বলে যে টার্মসটি নিয়ে আসা হলো, আসলে এটা হচ্ছে শুভঙ্করের ফাঁকি। অ্যাপ্লিকেশন ফি বাড়ানোর একটি বিষয় এখানে রয়েছে এবং যে যে জায়গাটিতে কেন্দ্র করে এটি করা হয়েছে সেটা হচ্ছে স্কিল মাইগ্রেন্ট যারা ভবিষ্যতে যুক্তরাজ্যে প্রবেশ করবেন। দুই ধরনের স্কিল মাইগ্রেন্ট। এক ধরনের হচ্ছে যারা ভবিষ্যতে প্রবেশ করবেন যুক্তরাজ্যে নতুন আইনটি আসার পর, এবং যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছেন। তো এখন আপনি একটু আগে বলছিলেন প্রোগ্রামের শুরুতে, অনুষ্ঠানের শুরুতে, যে একটি আতঙ্ক তৈরি হয়েছে, একটি আশঙ্কা তৈরি হয়েছে ইমিগ্রেন্টদের ভিতরে। এটি কাদের আশঙ্কা? যারা আসবেন তাদের কিন্তু আশঙ্কা না, এই আশঙ্কা হচ্ছে যারা অলরেডি যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছেন তাদের আশঙ্কা। এই নতুন আইনটি কি তাদের ক্ষেত্রে কার্যকরী হবে কিনা? এই বিষয়টি কি মানে 5 ইয়ার্স থেকে সেটেলমেন্টের যে বিষয়টি সেটিকে বাড়িয়ে 10 ইয়ার্স করা হবে, এই ধরনের একটি প্রস্তাবনা। এটি কিন্তু এখন আইন হয়নি না, এবং এটি যারা বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রে কি কার্যকরী হবে? সোজা উত্তর হচ্ছে এটা হবে না। তার কারণ হচ্ছে ইংল্যান্ডের কোনো আইন রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিয়ে বলবৎ করা হয় না, ইমিগ্রেশন আইন। এটা কি অর্থ? এর অর্থ হচ্ছে এই পূর্ব থেকে বলবৎযোগ্য রেট্রোস্পেক্টিভ ইফেক্ট। মানে আইনটি যদি করা হয় 2025-এর জুন মাসে, এটা এমন আইন হবে না যে 2024-এর জুন মাসে যে অ্যাপ্লিকেন্ট করেছে তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে না। এটা হবে যারা ভবিষ্যতে যারা প্রবেশ করবে। এবং আমি একটি জায়গাতে আমি হোয়াইট পেপার প্রায় 82 পেজেস পুরোটাই পড়ে ফেলেছি আমি। সেখানে বলা হয়েছে এই আইনটি খুব শিগগিরই যে 1 মাস 2 মাস 6 মাসের মাথায় এটা ইমপ্লিমেন্ট করা হবে তা কিন্তু না। এটা করা হবে বাই দি এন্ড অফ দিস ইয়ার, মানে 2025-এর শেষের দিকে এটা হবে। তার মানে 2026-এর প্রথম অর্ধে, জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চের দিকে হয়তো আমরা নতুন আইনটি দেখতে পারি আমরা। বা তার আগে এই আর্তনাদ করার কোনো প্রয়োজন নেই। এবং যারা বর্তমানে ইমিগ্রেন্ট রয়েছেন স্কিল মাইগ্রেন্ট ক্যাটাগরিতে, আপনি হ্যাঁ মোহিত ভাই আপনি যদি বলেন, আমরা তো প্রত্যেকটা ল এটা ইমিগ্রেশন কন্ট্রোলের জন্য তারা বলছে, কিন্তু এখানে আসলে আর কি কারণ থাকতে পারে? হ্যাঁ, যে শুধুমাত্র যে ইমিগ্রেশন কন্ট্রোল করার জন্য তা কিন্তু না, হিডেন কিছু ফ্যাক্ট থাকতে পারে। যেটা আপনি কি মনে করেন? সেই ক্ষেত্রে আমি এখানে একটু আগে আপনি বলেছিলাম যে সামওয়্যার এলস দ্য প্রবলেম। আমাদের প্রবলেমটা কোথায়? ক্রাইম। ইংল্যান্ডে ক্রাইম বেড়ে যাচ্ছে, ল্যাক অফ পুলিশ অফিসার্স এবং আপনার কস্ট অফ লিভিং ক্রাইসিস, এগুলো হচ্ছে এই দেশের মেইন প্রবলেমস। বাট আপনি কোন জিনিসটাকে টার্গেট করছেন? খুবই দুর্বল একটা বিষয়, এটা কি ইমিগ্রেন্ট। এদেরকে আপনি ইচ্ছে করলে কিন্তু কন্ট্রোল করতে পারছেন, ইচ্ছে করলে এদেরকে মানে পিষ্ট করতে পারছেন আইন দিয়ে। বাট ক্রাইম আপনি দমন করতে পারছেন? আপনি রাস্তা থেকে পুলিশদের সংখ্যা কমে যাচ্ছে, পুলিশ অফিসারদের সংখ্যা কমে যাচ্ছে, এবং যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল হেলথ সার্ভিসকে থ্রেট দেওয়া হচ্ছে এটাকে বন্ধ করে দেওয়া হবে। এগুলি হচ্ছে আমাদের মানে মেইন প্রবলেমস। বাট এগুলিকে এক পাশে ফেলে রেখে দেখাচ্ছে মাইগ্রেন্টস আমাদের মেইন প্রবলেম। আমাদের পার্লামেন্টে 550 মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, আপনি আমাদেরকে দেখান একটি সিঙ্গেল এক্সাম্পল যেখানটায় আমাদেরকে হেল্প করার জন্য, আমরা যারা নাগরিক, আমাদের জনমুখী একটি আইন এসছে। আমরা দেখেছি বিগত গভর্নমেন্টের সময় ওই রুয়ান্ডা ট্রিটি, এবং সেখানে প্রায় £500 বিলিয়ন ওয়েস্ট হয়েছে। এটা কাদের পয়সা? আমাদের পয়সা। তখন তো বলা হয়েছে যে ইমিগ্রেশন কন্ট্রোল। তাহলে এই যে পয়সাটা যে ওয়েস্ট হলো, তাহলে হু উইল কন্ট্রোল দেয়ার হিপোক্রেসি? এই যে সিস্টেমের মাধ্যমে যে টাকাটাকে অ্যাবিউজ করা হলো, তাহলে হোয়াট ইজ দি অ্যাকাউন্টেবিলিটি? এর আগেও কিন্তু আমরা দেখেছি যে ইমিগ্রেশন কন্ট্রোলের নাম করে যখন মিনিমাম ইনকাম থ্রেশহোল্ডে যখন আনা হয়েছিল, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি 2012-এ, আপনি যে মনে পড়বে, হ্যাঁ, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি গবেষণা দেখা গিয়েছে 40% অফ দ্য পপুলেশন, ইংল্যান্ডের 40% জনগণ কিন্তু এই ইনকামটি করে না, 18,600 পাউন্ড ইনকাম ওদের নেই। এবং তখন বাচ্চা আনলে এরপরে আবার জি সবচেয়ে একটা ফানি জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে যখন একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করে জবে ঢুকবে, তখন তো আপনার 29,000, হাউ কুড ইউ এক্সপেক্ট দ্যাট? জি এক্স্যাক্টলি, দুই দিক থেকে সমস্যা হবে। তার মানে বিয়েটাকে তারা স্টপ করার জন্য আসলে কাইন্ড অফ এই রুলটা তো তাদের আটকিয়ে দিচ্ছে। তাহলে এটাকে দুইভাবে ব্যাখ্যা, একটা হচ্ছে বিয়ে করার মাধ্যমে কাউকে আনা, আর আরেকটা হচ্ছে আপনার যখন গ্র্যাজুয়েশন শেষ হলো, হওয়ার পর গ্র্যাজুয়েট জবে ঢোকা, তখন আপনি বুঝে দর্শক রয়ে গেছে। না, আমরা একটু পরেই বিরতিতে যেতে হবে।
আমাদের অ্যাজ ইউজুয়াল বিরতি দিতে হবে। আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা অনুষ্ঠানটি দেখতে থাকুন, আমরা বিরতির পরে ফিরে আসছি বাকি আলোচনা নিয়ে। আসসালামু আলাইকুম। বিরতির পর আবার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ল অ্যান্ড লিগ্যাল এইডে। আপনারা এই অনুষ্ঠানটি দেখছেন এনটিভি ইউরোপের স্কাই 780 ইউটিউব এবং ল অ্যান্ড লিগ্যাল এইডের ফেসবুক পেজ থেকে। খুব ভালো লাগছে, আজকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন বিভিন্ন বিষয়ে, আমরাও চেষ্টা করছি আমাদের জায়গা থেকে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। এবং এখানে আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনারা যখন একটা ইন্ডিভিজুয়াল ফ্যাক্ট নিয়ে আমাদের সাথে আলোচনা করছেন, আমরা শুধুমাত্র আপনাদের কথার ভিত্তিতে মতামত দিয়ে থাকি, এটা কোনো লিগ্যাল অ্যাডভাইস না। আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো একজন প্রপার সলিসিটরের কাছে গিয়ে বা এক্সপার্টের কাছে গিয়ে মতামত নেওয়ার চেষ্টা করবেন, কেননা আমরা এখানে পুরো কোনো জিনিসটা না শুনে আমরা যেহেতু অ্যাডভাইস দিচ্ছি, সেটা অনেক সময় আপনার জন্য কারেক্ট নাও হতে পারে। জি দর্শক, জি বলুন, আপনি প্রশ্নটি করছিলেন যে বলুন এখন। আমার ভাগনা তাকে বাংলাদেশও, জি, আর আমার বোন ব্রিটিশ সিটিজেন, আমার বোন পার্শ্ববাইন, আমার সিস্টার দাই, আমার সিস্টার দাই দিছে। আর আমি জানতে চাই আমার ভাগনারে আনতে চালাবো। আপনার ভাগনার বয়স কত? বয়স 49 হয়েছে। 49 বলুন। আপনার কোনো ধন্যবাদ। ওনার বয়স 49 হোক 50 হোক 60 হোক, এর কোনো সমস্যা নেই। দেখাতে হবে যে আপনার ভাগনা যেখানে আসবেন রিজনটা কি, কি কারণ। আপনার একজন বোন ব্রিটিশ, আমি বুঝেছি। আপনাকে ও ডিএনএ মিলছে বা দেয় না? আচ্ছা, এটা কি এরকম যে ব্রিটিশ সিটিজেনের বাচ্চা? আচ্ছা, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনার বোন ব্রিটিশ হওয়ার পরে কি বাচ্চাটা হয়েছিল নাকি ব্রিটিশ হওয়ার আগে বাচ্চাটা হয়েছিল? ভাগনা, আপনার বোন ব্রিটিশ সিটিজেন হওয়ার আগে হয়েছিল নাকি পরে হয়েছিল এই ভাগনাটা? না, আমার বোন তো ব্রিটিশ সিটিজেন, আমার মা ওদেশে ইংলিশ, আমার মা ইংলিশ মাদ্রা। আমি সেটা বুঝতে পেরেছি। এবার আপনি তো বললেন আপনার বোন ব্রিটিশ সিটিজেন, তাই না? আচ্ছা, আপনার কথাটা বুঝেন। আপনার মা ছিল ইংলিশ, আপনার বোন ছিলেন ব্রিটিশ, তাই তো? আমার কথার প্রশ্নের উত্তর দেন আপনি। এখন আপনার যে ভাগনা বাংলাদেশে, এই ভাগনাটার জন্ম কখন হয়েছিল? আপনার বোন ব্রিটিশ হওয়ার পরে নাকি আগে? তাহলে তো ভাই বোন ব্রিটিশ, মা যদি আচ্ছা তাহলে বলি, তাহলে কিন্তু উনি সরাসরি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, সরাসরি মানে ব্রিটিশ পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যেহেতু বলেন ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গিয়েছে, আপনাকে শক্তিশালী একজন আইনজীবী ধরতে হবে, যেহেতু ওনার বয়স 49 হলেও আমি স্টিল দেয়ার ইজ স্কোপ। ভাই আপনি যদি বলে দেন কিভাবে করতে হবে। আপনি বলেন। জি সুপ্রিয় দর্শক, আপনি কি বুঝেছেন আমার ব্যারিস্টার সাহেব কি বলেছেন? উনি বুঝেছেন, আপনি ব্যাখ্যা দিন। এই কারণে আপনাকে দক্ষ আইনজীবী ধরতে হবে। আপনি ছোটখাটো আইনজীবী ধরলে হবে না, দক্ষ আইনজীবী যে আইনটা জানে, সেই দক্ষ একজন আইনজীবী আমাদের ইমতিয়াজ হয়। ব্যাখ্যা দিয়ে দেন। না, এখানে আমরা বলছি না, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোনো দর্শককেই বলি না যে আপনারা আমাদের কাছে আসুন। না, আমি বলি দক্ষ আইনজীবী একজন। আপনারা যে কোনো কমিউনিটিতে অনেক ব্যক্তিত্ব আছেন যারা ভালো প্র্যাকটিস করেন, আপনারা যে কারো কাছে যেতে পারেন। এবং সবচেয়ে ভাই আপনাকে যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে আপনার কথার উপর ভিত্তি করে এখানে পুরো অ্যাডভাইসটা দেওয়া যাবে না। আপনি যে কাজটি করবেন, আপনি স্ক্রিনে যে টেক্সট ফোন নাম্বারটি দেখছেন এবং একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনি যদি আমাদেরকে প্রপার ইনস্ট্রাকশন দেন যে ডকুমেন্টগুলো দেখার, আমরা আপনাদেরকে বলছি না যে আমাদের কাছে আসতে হবে, আমরা দেখে অন্তত একটা ভালো অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করতে পারবে আমাদের ল অ্যান্ড লিগ্যাল এইড টিম। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। থ্যাংক ইউ। জি আমাদের বোধহয় আরেকজন দর্শক আছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। বলি টেলিভিশন ফলো করছেন? জি আমরা হ্যালো সুপ্রিয় দর্শক, আপনি টেলিভিশনের সাউন্ড বন্ধ করে দেন, টিভিতে সরাসরি কথা, টেলিফোনে সরাসরি কথা বলুন। আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করে দেন কাইন্ডলি, অথবা পাশের রুমে গিয়ে কথা বলুন, নয়তো ইকো সাউন্ড হবে। হ্যালো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। ভাই আমি বলছি সুলতান মাহমুদ, লন্ডন থেকে। জি সুলতান মাহমুদ ভাই বলুন প্লিজ।
ভাই আমি অ্যাডভোকেট সাহেবদের কাছ থেকে একটা প্রশ্ন চাইতেছি। প্রশ্নটা একটু ইমিগ্রেশন সংক্রান্ত না, অন্য ব্যাপারে। যেটা জি বলুন। জি আমি বলি, আমি একই বাসায় থাকতেছি 2012 থেকে। জি 2015-এ আমি বিট নাম্বার পাইছি। বিট নাম্বার পাওয়ার পরে আমি বিট করতেছিলাম, ঠিক মতন এই সব চলতেছিল। গত 3 বছর 3.5 বছর আগে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে। মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়ে সবার কাছে ইমেল করে সে তার শ্বশুর বাড়ি চলে গেছে। জি তখন ওই 3.5 বছর পরে থেকে এখন কাউন্সিল আমাকে আমাকে বলে যে আমি 7 আসলে আমার ছেলে মেয়ে হইল টোটাল মেয়ে সহ 4টা। এখন আমরা বলতে আছি আমি স্বামী স্ত্রী এবং আমার 3টা ছেলে। যখন তারা থেকে মানে টাইম বেডের কথা আমার জন্য আছে, তখন আমি ঠিক করতে অ্যাভেলেবিলিটি পাই। এই ব্যাপারটা নিয়ে আমি আপনার প্রশ্নটি বলুন। আপনি সমস্ত কন্ট্রোল রুমে বলেন যে একটু লন্ডন মেয়র লুৎফর রহমানের সাথেও কথা বলছি, তার দিয়ে ওই আপনার প্রশ্নটি বলুন। আপনার প্রশ্নটা কি? এখন আমি এই ব্যাপারে কি করতে পারি? এই যে একটা আমি কিছু করার আছে, এই যে আমার প্রশ্ন। জি আই থিংক ব্যারিস্টার সাহেব, ব্যারিস্টার আকবর বিন সিদ্দিক, আপনি ভালো উত্তর দিতে পারবেন যদি প্রশ্নটি বুঝতে। থ্যাংক ইউ। কলার যেটা বললেন যে উনি লুৎফর রহমান সাহেবের সাথে দেখা করছেন, আরেকটা কল নিয়ে আসি আমরা। জি দর্শক, জি আসসালামু আলাইকুম, আপনার নামটা বলে প্রশ্নটি করুন প্লিজ। হ্যালো, জি আসসালামু আলাইকুম, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম সালাম। জি হ্যালো, জি বলুন, আপনার প্রশ্নটি বলুন নাম বলে। আচ্ছা, আমার একজন কুটুম আইছিল যে স্টুডেন্ট জি ফাউন্ডেশন হয়ে গেছে না, এয়ারপোর্ট হয়ে গেছে। জি। তখন তাইরা ওটা চেঞ্জ করতে ওয়ার্কার ভিসা দেতা। জি তো ইলা যাওয়া যায় বলু। তার কোর্স কবে শেষ হবে বা তার ভিসা কোন দিন পর্যন্ত আছে? শেষ হয়ে গেল জুলাই, আগস্টের পর, তো জুলাই এসে দিয়া। জি আপনি দেখতে থাকুন, আমার অতিথি আপনার প্রশ্নটি উত্তর দিবেন। থ্যাংক ইউ। জি ব্যারিস্টার সাহেব, আগের প্রশ্ন আসছে। থ্যাংক ইউ। উনি লুকস লাইক যে উনি টাওয়ার হ্যামলেট কাউন্সিলের রেসিডেন্ট। সো এখানে একটা জিনিস একটু আনক্লিয়ার, যে উনি বলছেন যে বিডিং 3.5 ইয়ার্স করতেছেন, তো ওনার মেয়ে মনে হয় এখন আর ওনার সাথে নেই, একজন অকুপায়ার কমে গেছে। তো উনি তো আসলে চেঞ্জ অফ সার্কামস্টেন্স যখন হয় সেটা প্রম্পটলি রিপোর্ট করতে হয় টাওয়ার হ্যামলেট কাউন্সিলকে। এখন ওনার মেয়ে যদি উনি যদি ক্লেম ওনার মেয়ের নামে হয়ে থাকে, তাহলে যেটা হয়, যেটা আমরা অন্যান্যদের কমিউনিটির অনেকের ক্ষেত্রে আমরা নোটিস করছি, সেক্ষেত্রে তারা আসলে ওই ওনাকেই বাদ দিয়ে দেয়, যেহেতু মেয়ের নামে অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ, বাট এক্ষেত্রে তো হওয়ার সম্ভাবনা আমরা যদিও ক্লিয়ার না, উনি জানি না যে উনি। হ্যাঁ, তো এখন ওনার কি সার্কামস্টেন্সেস আছেন, উনি বিডিং করতেছেন কিনা। তো এখন উনি আগে যে পজিশনে ছিল, উনি বললেন 4 বেডরুমের, এখন যখন একজন অকুপায়ার কমে যাবেন, তখন তো আবার কাউন্সিল ওভারক্রাউডেড আর থাকলো না, কম হিসাব করলেন 4 বেডরুমের জায়গায় 3 বেডরুম প্রয়োজন কিনা, সেটা আবার অ্যাসেসমেন্টের বিষয় আছে। উনি কিন্তু এটি কথা বলেছিলেন, উনি বিড নাম্বার পেয়ে গিয়েছেন। হ্যাঁ, উনি করতেছেন 3.5 ইয়ার্স বিডিং করতেছেন। পেয়েও যদি যান, বাট আপনি যদি বলেছিলেন একজন কমে গিয়েছে, এখন কমে গিয়েছে। ওভারক্রাউডিং। হ্যাঁ হ্যাঁ, তো ওভারক্রাউডেডটা তো লেস হয়ে গেল। হ্যাঁ, এটা তো রিপোর্ট করতে থাকলে পরে পিছে চলে যাবে, তাই না? আর উনি লোকাল মেয়রের কাছে গেছেন, লুকস লাইক যেন উনি মনে হচ্ছে একটু হতাশ যে কেন বাসাটা পাচ্ছেন না। লোকাল মেয়র তো কিছু করতে পারবে না, এখানে হাউজিং ডিপার্টমেন্ট সবগুলো। দর্শক আপনি মনে রাখবেন যে মেয়র হয়তো তার অনেকটা লিমিটেশনস আছে, সে চাইলে অনেক কিছু করতে পারে না। এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা এবং ওই ডিপার্টমেন্টই তাদের অথরিটি থাকে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার। তবে আপনার যে কোনো বিষয়, ব্যারিস্টার সাহেব যেটা বলেছেন যে আপনি প্রম্পটলি রিপোর্ট করা বা এদের সাথে যোগাযোগ করে আপনার ডকুমেন্টেশন সবকিছু আপনি রিপ্রেজেন্ট করতে হবে লোকাল অথরিটির কাছে, এবং তারা আশা করি এই অনুযায়ী পদক্ষেপ নেবেন। জি সেকেন্ড কলারের যে প্রশ্নটা ছিল, এটা যদি আপনি একটু অ্যাড্রেস করেন। যে আমি সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি প্লিজ। যেহেতু যিনি এসেছেন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসাতে, তাকে অবশ্যই আগে তার ডিগ্রি শেষ করতে হবে। ডিগ্রি শেষ করলে হি অর শি উইল বিকাম এলিজিবল টু অ্যাপ্লাই ফর স্কিল ওয়ার্কার্স রুট ক্যাটাগরি ফর দ্য এক্সটেনশন। সেই ক্ষেত্রে লোকাল যে কোনো কোম্পানি, এটা হতে পারে রেস্টুরেন্ট, এটা হতে পারে লোকাল যে শপসগুলো আছে আমাদের আশেপাশে, যে সুইট শপসগুলো আছে, এবং যদি তাদের টিয়ার 1 তো টিয়ার 2 যে লাইসেন্সগুলো যেগুলো আছে কস্ট ইস্যু যদি তারা করতে পারে, তাহলে এগুলির মাধ্যমে কিন্তু সুইচ করে এখানে সেটেল ওয়ার্কার হিসেবে তিনি অবস্থান করতে পারবেন। আমি একটু অ্যাড করি, মুহিত ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করতে চাই দর্শক। সেটা হচ্ছে যে ওনার ভিসাটা শেষ হবে, মানে কোর্সটা কমপ্লিট হবে জুলাই আগস্টের দিকে। আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে,
কোর্সটা কমপ্লিট করাটা, সাকসেসফুলি কমপ্লিট করাটা এটা একটা পজিটিভ সাইন। বাট যদি সে এটাকে কমপ্লিট নাও করতে পারে, সেক্ষেত্রে তাকে যে জিনিসটা করতে হবে যে ওয়ার্ক স্টার্ট ডেট কোনো প্রকার তার কোর্স কমপ্লিশন ডেটের আগে হতে পারবে না। এটা হচ্ছে আমাদের একটা কনফিউশন থেকে যায়, সেটাকে আপনারা মনে রাখবেন আশা করি। জি মোহিত ভাই, থ্যাংক ইউ। আমরা দর্শকদের জন্য এই অনুষ্ঠানটি এবং দর্শকদের প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমাদের মূল আলোচনার বাইরে গিয়েও আমরা কথা বলছিলাম যে সেটেলমেন্টের ব্যাপারে যে হ্যাঁ ভাইয়া ধন্যবাদ। থামার জায়গা থেকে আবার আমাকে চলানো যাবে। থ্যাংক ইউ। আমি চলার চেষ্টা করছি। তো যে জায়গা থেকে আমি দেখছি যারা অলরেডি সেটেলড ওয়ার্কার, দোজ হু আর অলরেডি লিভিং ইন দ্য ইউকে, তাদের জন্য কোনো ভয় নেই। আমি আবার বলছি, যারা অলরেডি ইংল্যান্ডে চলে এসেছেন, যুক্তরাজ্যে আন্ডার দি কারেন্ট এক্সিস্টিং ইমিগ্রেশন রুলসের ভিতরে যারা চলে এসেছেন, তাদের ক্ষেত্রে নতুন আইনটি প্রযোজ্য হবে না। আপনারা 5 ইয়ার্স যুক্তরাজ্যে থাকার পর আপনাদের নিজস্ব ক্যাটাগরিতে ইউ ক্যান অ্যাপ্লাই ফর সেটেলমেন্ট স্ট্রেট ওয়ে। ইংল্যান্ডের যুক্তরাজ্যের ইমিগ্রেশন আইন কখনোই রেট্রোস্পেক্টিভ ইফেক্ট থেকে দিয়ে, অর্থাৎ পূর্ব থেকে বলবৎযোগ্য এভাবে হবে না। ভবিষ্যতে যারা ইমিগ্রেন্ট যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন আইনটি কার্যকরী হওয়ার পর, আমি আজকে এখানে আসার আগে বিশ্বের এই পুরো হোয়াইট পেপারটি পড়ে এসেছি এবং বিভিন্ন জায়গাতে আমি গবেষণা করে এসেছি। আইনটি যদি আইনে পরিণত হয়, সেটি কার্যকরী হবে এই বছরের এন্ডে গিয়ে, মানে ডিসেম্বর 2025-এর এন্ডে গিয়ে, এবং নতুন আইনটি কার্যকরী করা হবে নেক্সট ইয়ার 2026-এর জানুয়ারি অথবা মার্চ থেকে। এই নতুন আইনটি কার্যকরী হওয়ার পর যারা নতুন মাইগ্রেন্ট হিসেবে নতুন আইনের অধীনে যুক্তরাজ্যে প্রবেশ করবেন, তাদেরকে 10 ইয়ার্স টোটাল সেটেলমেন্টে ফেলা হবে। এখন তাদেরকে ফেলা হবে কিনা সেই ক্ষেত্রেও এখন কোনো গাইডেন্স আসেনি। তবে একটি বিষয়, যারা ডিপেন্ডেন্ট আসবেন ভবিষ্যতে, স্কিল ওয়ার্কার যারা মাইগ্রেন্ট বর্তমান ক্যাটাগরিতে যুক্তরাজ্যের আইনের অধীনে যারা ডিপেন্ডেন্ট হিসেবে আসছেন স্কিল ক্যাটাগরিতে, তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো রিকোয়ারমেন্টস নেই। বাট ভবিষ্যতে নতুন আইনটি যদি কার্যকরী হয়, তাহলে যারা স্কিল মাইগ্রেন্টের ডিপেন্ডেন্ট তাদের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয়ে শর্ত জুড়ে দেওয়া হবে। ইন্ডিক্লেন স্টেজে A1 লেভেলের একটি ইংলিশ টেস্ট পাস করতে হবে। আসার পর যখন তারা এক্সটেনশন করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন তাদেরকে একটু এক ধাপ এগিয়ে A2 টেস্ট পাস করতে হবে। ভবিষ্যতে যখন তারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করবেন, তখন তাদেরকে B1 টেস্ট এটি পাস করতে হবে। এই সংক্রান্ত বিষয়ে একটি নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। ধন্যবাদ। ধন্যবাদ মোহিত ভাই। আপনার উত্তর দেওয়ার যে ফোর্স, আপনার যে পেস, এটা অফকোর্স দর্শকরা খুব আনন্দ সহকারে এবং স্যাটিসফাইড ওয়েতে এটাকে নেবে। বিশেষ সাহেব, আমার টেক্সটে একটা প্রশ্ন আসে, একটু ভিন্ন প্রসঙ্গে আমাদের যেতে হচ্ছে। সেটা হচ্ছে, একজন প্রশ্ন করেছেন যে ফাইন্যান্সিয়াল রেমেডির ক্ষেত্রে যখন একটা ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিজ নিয়ে যখন ডিসপিউটটা হয়, সেক্ষেত্রে কোনো লিগ্যাল এইডের ডিফিকাল্টিস বা সুযোগ আছে কিনা। আমার যে একটা কল নিয়ে আসি, আপনি প্রশ্নটা এখন। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি জি আলহামদুলিল্লাহ। আপনার নামটা বলে প্রশ্নটি করুন ভাই। আমরা তো বিভিন্ন জায়গায় বসি, আমরা এই অন এয়ারে আসলে আমাদের ল ফার্মের কোনো প্রমোট করতে পারছি না। তবে আপনি যদি আমাদের কারো অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, এখানে যে স্ক্রিনে টেক্সট ফোন নাম্বারটা দেওয়া আছে, টেক্সট 2772, এই নাম্বারটিতে আপনি টেক্সট দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। আমি বলি আপনাকে 2772। জি জি 2772। ওকে, জি ধন্যবাদ। জি আকবর বিন সিদ্দিক, আপনি বলছিলেন যে ওই প্রশ্নটা, টেক্সট মেসেজের প্রশ্নটি যদি উত্তরটি দেন প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই। এখানে কয়েকটা বিষয়, এখানে যখন উনি লিগাল এইড এলিজিবল কি এলিজিবল না, দুইটা বিষয় এখানে আসলে লিগাল এইডের থ্রেশহোল্ড মেনটেইন করতে হয়। আমরা জেনে থাকবেন যে ফাইন্যান্সিয়াল ম্যাটারের জন্য মিনস অ্যাসেসমেন্ট আছে, আর অন্যান্য ম্যাটারের জন্য মেরিট অ্যাসেসমেন্ট আছে। সো মিনস অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওনার কারেন্ট ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি লাস্ট 3 মান্থস, সেটা কনসিডারেশনে নেয় লিগাল এইড। আর মেরিট অ্যাসেসমেন্টের জন্য ওনাকে একটা ওয়ান অফ দ্য কি ডকুমেন্ট হচ্ছে লাস্ট ফর এভিডেন্স, যে উনি ডোমেস্টিক অ্যাবিউজের শিকার হয়েছেন কিনা। যদি হয়ে থাকেন, সেটা কোনো ইন্ডিপেন্ডেন্ট বডি ওনাকে ডিক্লেয়ার করছেন কিনা, সেটা হইতে পারে সলেস হইতে পারে, লোকাল অথরিটি হইতে পারে, জিপি হইতে পারে, ইট কুড বি কশন থাকতে পারে। এই যে কোনো কাইন্ডের একটা ফর্মে একটা লাস্ট ফর এভিডেন্সের যে লিস্ট আছে, সেটা হইতে পারে। এছাড়াও এখানে মেরিট টেস্ট আরেকটা জিনিস তারা
কনসিডারেশনে, সেটা হচ্ছে আপনি অ্যাটেম্প টু সেটেল কী ধরনের পদক্ষেপ অ্যাটেম্প টু সেটেল নিচ্ছেন কিনা। আপনি ডাইরেক্টলি যদি লিগাল এইড অ্যাপ্লাই করেন, আপনার লাস্ট এবং ফাইন্যান্সিয়াল যদি কাভার হয়ও, স্টিল লিগাল এইড আপনাকে রিফিউজ করতে পারে যদি আপনি আউটসাইড দ্য কোর্ট বিফোর কামিং টু লিগাল এইড আপনি যদি মিটিগেট করার দুই পক্ষের মধ্যে ট্রাই না করেন, অ্যাটেম্প টু সেটেল না করেন, তাহলে কিন্তু লিগাল এইড আপনাকে নাও দিতে পারে। আমি দর্শকের প্রশ্নটা থেকে আমি একটা সম্পূরক প্রশ্ন করতে চাই, যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে যে দর্শক কনফিউজড এই বিষয়টা, সেটা হচ্ছে যে আমার তো একটা জয়েন্ট প্রপার্টি আছে, যদিও আমি ওখান থেকে কোনো বেনিফিট পাচ্ছি না এবং আমি ওখান থেকে কোনো কিছু পাচ্ছি না, তো সেই সিচুয়েশনটা কিভাবে আপনি, হাউ কুড ইউ স্যাটিসফাই দ্য লিগ্যাল এইড? থ্যাংক ইউ। না, এটা আমরা আমাদের যেহেতু আমরা ফ্যামিলি প্র্যাকটিস মেইনলি করি, এটা আমাদের অনেক ক্লায়েন্টেই এরকম সিচুয়েশন আছেন এবং সাকসেসফুলি আমরা লিগ্যাল এইড সিকিউর করছি। আমরা এখানে আসলে ট্যাক্ট ক্যাপিটাল নামে একটা ওয়ার্ড আছে, ক্যাপিটাল যেটা, হ্যাঁ, তো এটা যেহেতু উনি এই প্রপার্টির পজেশনে নাই, ইভেন এটার কোনো ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিটও পাচ্ছেন না, তাহলে এই ক্ষেত্রে লিগ্যাল এইড এটা কনসিডারেশনে নেয়। নাথিং টু ওয়ারি অ্যাবাউট দিস। রিসেন্ট একটা কেস লর আন্ডার এই লিগ্যাল এইড, হ্যাঁ হ্যাঁ, এটা নিচ্ছে কনসিডারেশন। উনি আদার্স জিনিসগুলো যেটা আমি বললাম ওটাকে উনি কমপ্লাই করতে হবে। ওনার আর্নিং এখন কি সার্কামস্টেন্সেস আছেন, যদি ফুল টাইম সেভিংস আছে কিনা, এই তারপরে ফ্যামিলি মেম্বার কয়জন। অনেকের সময় তো দেখা যাচ্ছে যে যিনি অ্যাপ্লিকেশন করতেছেন বাচ্চারা ওনার সাথে আছে বা ওনার কাস্টডিতে নাই, এই অনেকগুলো আসলে ম্যাটার এখানে ডিপেন্ড অন ইন্ডিভিজুয়াল সার্কামস্টেন্সেস অ্যাকচুয়ালি। তাহলে দর্শক আপনার উদ্দেশ্যে আমি বলছি, যিনি প্রশ্নটি করেছেন, যে যদি ফাইন্যান্সিয়াল রেমেডির ক্ষেত্রে, ম্যাট্রিমোনিয়াল প্রপার্টিজ ডিসপিউটের ক্ষেত্রে যখন আপনার ডিভোর্স হয়ে যায়, তখন আপনার একটু সন্দিহান থাকেন যে লিগ্যাল এইড এখানে সিকিউর করা যাবে কিনা, আমি আমার অতিথির কথা থেকে যেটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে যে ম্যাট্রিমোনিয়াল প্রপার্টি যদি আপনার নামেও থাকে, এটাকে ট্র্যাপড ক্যাপিটাল হিসেবে কাউন্ট করে আপনার যদি অন্যান্য ক্রাইটেরিয়া ফুলফিল করেন, তাহলে সেক্ষেত্রেও পসিবিলিটি আছে যে আপনি লিগ্যাল এইড সিকিউর করতে পারেন। তবে এক্ষেত্রে দুটো জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আপনাকে অনেক সময় দেখা গেছে আপনার যদি কোনো সেভিংস থাকে, কাজ থাকে, ইনকাম থাকে, সেক্ষেত্রে হয়তোবা লিগ্যাল এইড আপনাকে কন্ট্রিবিউশন দিতে পারে, লিটল অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন, অথবা এমনও হতে পারে যে আপনি যদি সে ফর এক্সাম্পল এই লিটিগেশনটার পরবর্তী আপনি কস্ট অর্ডার পেয়েছেন, সেখানে লিগ্যাল এইড লেটার অন ওটাকে ক্লেম করতে পারে। সো এগুলোর ক্ষেত্রে আপনি বেটার হয় নিজেদের মধ্যে সন্দেহ না রেখে যে কোনো একজন এক্সপার্ট যারা লিগ্যাল এইড নিয়ে কাজ করে তাদের সাথে যোগাযোগ করাটা ভালো হবে। আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ। আরেকজন দর্শক আছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। জি, নামটা বলে প্রশ্নটি করুন। আমার নাম হলো মিরাজ মিয়া। ওকে মিরাজ ভাই, বলুন প্লিজ। আচ্ছা, আমি আপনার এটা পছন্দ লাগে, মাছ কথা সুন্দর লাগে। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনার কাছে সালাম। ওয়ালাইকুম সালাম। আমি একটা জিনিস আপনার জানতাম সালাম। হ্যালো, জি বলুন বলুন, আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আমি আপনার লোকে বড় বদলাইছিলাম 1 বছর আগে, কাউন্সিলর লোকে নাই, আমরা 6 পরি বদলাইছিলাম। ওখান ট্রেনি লাইন ঘুমানি যায় না, এরপরে আপনার কোরটেম পরে, এরপরে গ্যাস নাই, ওটা ব্যাটারি দিকে ইসলাম, একেবারে গ্যাস দিলে 2 ঘন্টা ভিতরে। আমি 3 মাস অফিস দৌড়াদৌড়ি করিয়া তারা বলছে 30 বছর আগে লাইন খালি দিচ্ছে। ওকে মিয়া ভাই, আপনি বলুন, এটা কি প্রাইভেট ল্যান্ডলর্ড আমি যদি বুঝে থাকি? না, প্রাইভেট না, কাউন্সিল। ওকে, আপনাকে আমি তাহলে বলি, কাউন্সিলের লগে বদলাইছি না, আমরা বদলাইছিলাম। ওকে, যেটাই হোক না কেন, টেন্যান্সি এগ্রিমেন্ট তো আপনার নামে আছে, আপনি তো অকুপায়ার ওখানে, তাই না? ওকে, আপনি দেখতে থাকুন। আমি বুঝতে পেরেছি যে আপনার যে ডিসরিপেয়ার ইস্যুটা আছে সেখানে আপনার কি করণীয়, তাই তো? জি, আপনি দেখতে থাকুন। আমরা অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে, আমি কুইকলি আপনার উত্তরটি দিচ্ছি। মহিত ভাই, আমি উত্তরটি দিচ্ছি। জি ভাই, এখানে কথা হচ্ছে যে যদি আপনার কোনো ল্যান্ডলর্ড, সেটা হোক প্রাইভেট অথবা কাউন্সিল, আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি ডিসরিপেয়ার ইস্যুতে আপনি সাফার করে থাকেন এবং এটা যদি আপনাকে কোনো প্রকার মেডিকেলিও এফেক্ট করে থাকে, আপনি এটা কম্পেনসেশনও পেতে পারেন। এবং আপনি যদি প্রপারলি ল্যান্ডলর্ডকে অ্যাড্রেস করে থাকেন, আপনার যে প্রুফ রাখবেন, কল করেছেন কবে, ইমেল দিয়েছেন কবে, কবে যোগাযোগ করেছেন, এই সবগুলো যোগাযোগ করে আপনি যে কোনো একজন হাউজিং ডিসরিপেয়ার লয়ার যারা প্র্যাকটিস করে তাদের কাছে যাবেন। তারা একটা লেটার বিফোর ক্লেম দিবে কাউন্সিলকে অথবা ল্যান্ডলর্ডকে। 14 দিনের মধ্যে যদি রিপ্লাই না দেয়, তাহলে আপনার এই ইস্যুটা নিয়ে কোর্টে গিয়ে কম্পেনসেশন দাবি করা যাবে। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন।
জি মহিত ভাই, এক্সেলেন্ট ভাই উত্তর দিয়েছেন। থ্যাংক ইউ। আমরা যে আলোচনার বিষয়বস্তু নিয়ে আজকে এসেছিলাম, যে আপডেটগুলো, সেটা নিয়ে আমরা পুরোটা শেষ করতে পারিনি। আমাদের আরেকটা বিষয় ছিল, সেটা হচ্ছে যে রিসেন্ট বাংলাদেশের রেজিম চেঞ্জ হওয়ার কারণে জি হ্যাঁ আমাদের অ্যাসাইলাম ক্লেইমেন্ট চমৎকার। আছে, এরা খুব বিপদে পড়ে গিয়েছে। চমৎকার ভাই একটা ইস্যু। So, অনেকেই এক্ষেত্রে- কিন্তু হতাশাগ্রস্ত কি হবে, জি। যারা বিএনপির যারা আসলাম ক্লেম করেছে, জামাতের যারা করেছে। জামাতের, তাদের ভিতরে ভীতি চলে এসেছে আসলে কি হবে। জি। আপনারা কান্ট্রি গাইডেন্স রিপোর্টটাকে খুব ভালোভাবে পড়ে দেখবেন। ওখানে বলা আছে খুব সূক্ষ্মভাবে যে ওনাস উড লাই আপন দি অ্যাপ্লিক্যান্ট, মানে আপনাকে প্রুফ করতে হবে, যদিও আপনি বিএনপির সাপোর্ট ছিলেন, বিএনপির কর্মী ছিলেন, এবং যদিও আপনার কান্ট্রি গাইডেন্স রিপোর্টে বলা হয়েছে যে ইউর লাইফ উইল নট বি অ্যাট রিস্ক, কিন্তু যদি প্রমাণ করতে পারেন যে আপনারা ইউ অ্যাক্টেড অ্যাট দ্য ফ্রন্ট এবং এই কারণে স্টিল ইউর লাইফ ইজ অ্যাট রিস্ক, এই কান্ট্রি রিপোর্ট পাবলিশ হওয়া সত্ত্বেও কিন্তু বিএনপির যারা কর্মী রয়েছেন, জামাতের যারা কর্মী রয়েছেন এবং যারা এখানে অ্যাসাইলাম ক্লেম করেছেন, স্টিল দে হ্যাভ গট স্কোপ টু উইন দি কেস। Exactly. তবে সেই ক্ষেত্রে আপনাকে যোগ্য দক্ষ একজন আইনজীবী, এবং আপনি যখন কোর্টে দাঁড়াবেন কোনো মামলা নিয়ে, অথবা যখন আপনাদের এই মামলাগুলি নিয়ে অথবা অ্যাসাইলাম ক্লেমগুলি নিয়ে হোম অফিসে দাঁড়াবেন, আপনাদেরকে বোঝাতে হবে যে ইউ আর দি জেনুইন ক্লেমেন্ট, এই জিনিসটাও। আর আরেকটি যে ভাইয়া, আওয়ামী লীগের যারা কর্মী যারা রয়েছেন, তারা কি ক্লেম করলেই কি যে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এক ওয়াইড স্প্রেড ওশান খুলে গেছে, তাও কিন্তু নয়। প্রমাণ করতে হবে যে ওই কান্ট্রি বলে দেওয়া রয়েছে যে লিডিং লিডার্স এবং গভর্নমেন্টের সাথে যারা ইনভলভ ছিলেন তাদের, এবং গভর্নমেন্টের সাথে ইনভলভ থাকলেই যে আপনাকে দিয়ে দেবে তাও কিন্তু নয়। প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করে এবং যখন আপনি অ্যাসাইলাম ক্লেম করবেন অ্যাজ এ ক্লেমেন্ট, আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর জেনুইন ক্লেমেন্ট। এক প্রশ্নের সাথে আরেক প্রশ্নের উত্তর যদি না মেলে, এবং Credibility নষ্ট হয়ে যাবে। তখন আপনি ক্রেডিবিলিটি, যদিও ইউর জেনুইনলি ভিকটিম, ইউর লাইফ ইজ অ্যাট রিস্ক, কিন্তু যেহেতু আপনি একটি উত্তর দিতে গিয়ে ভুল করে ফেলেছেন, ভুল করার কারণে আপনার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। Exactly. সুতরাং কান্ট্রি গাইডেন্স যে রিপোর্টে এসছে, এই রিপোর্টের অর্থ এই নয় যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এক গড়হারে দিয়ে দেওয়া হবে, এবং বিএনপি যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে গড়হারে রিলিজ করে দেওয়া, বিষয়টা কিন্তু সেরকম নয়। তো সে কারণে এটিকে নিয়ে আপনারা যদি দক্ষ আইনজীবীর মাধ্যমে আপনাদের মামলাগুলি পরিচালনা করতে পারেন, দের ইজ হাই হোপ পসিবিলিটি স্টিল ইউ ক্যান উইন দি কেস। এই হচ্ছে সংক্ষিপ্ত সারমর্ম। জি, থ্যাংক ইউ সো মাচ। আমি আরেকটু অ্যাড করতে চাই, আমাদের কমিউনিটি থেকে, আমরা তো বেশিরভাগ যেহেতু কমিউনিটি প্র্যাকটিশনার, আমাদের কমিউনিটিতে আমরা যেটা দেখি যে কোনো একজন লয়ারের কাছে গিয়ে তারা হাত পা গুটিয়ে বসে থাকে যে লয়ার হয়তো সবকিছু করে দেবে, লয়ার আপনাকে সবকিছু গাইড করবে। দিস ইজ নট দ্য কেস। আপনাকে প্রুভ করতে হবে যে আপনার দেশে গেলে যে কোনো প্রকার আপনি ক্ষতির সম্মুখীন হতে পারে, সেটা হতে পারে আপনার জীবনের উপর, সেটা হতে পারে আপনার শরীরের আমি উপর। একটু অ্যাড করি এখানে, প্লিজ। তবে লয়ারের কিন্তু দায়িত্ব রয়েছে এখানে। লয়ারের দায়িত্ব নেই তা কিন্তু নয়। লয়ারের দায়িত্ব হচ্ছে এই, আপনাদের যখন ইন্টারভিউ হবে তার আগে আপনাদের ট্রেনিং দিয়ে দেওয়া যে কী কী প্রশ্ন আসতে পারে, উত্তরগুলি কী হবে, আপনাকে সাপোর্ট দেওয়া, সাহায্য করা। সেই সাহায্য না করে যদি আপনাকে বানের জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে সেই জায়গায় কিন্তু লয়ার তার দায়িত্ব পালন করতে পারছে না। আমি এটুকু অ্যাড করলাম। নো, থ্যাংক ইউ সো মাচ মোহিত ভাই। আপনি যে জিনিসটা বলেছেন, আসলে আমাদের বিষয়টা হচ্ছে যে অ্যাসাইলাম এটা কোনো জাস্ট একটা অ্যাপ্লিকেশন সাবমিট করে দিলাম জি। তাই নয়, এটাকে আপনাকে অনেক কিছু প্রুফ করতে হবে। জি। যেমন এখন দেখেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের যারা এই দেশে অ্যাসাইলাম ক্লেম করবেন, অথবা অনেক সময় ধর্মীয় অনুভূতির থেকেও কেউ জি। করবেন, এই জায়গাগুলোতে আপনাদের মনে রাখতে হবে, দেখুন এটা কোনো ব্ল্যাঙ্কেট সার্টিফিকেশন না যে আপনি অ্যাপ্লাই করে দিলেন আর হয়ে যাবে। তার উপরেই আপনাকে একটা ডিসিশন দিয়ে দিল। একটু থামাচ্ছে ভাই, তাহলে ডকুমেন্টসগুলো কী কী দেবে একজন অ্যাপ্লিক্যান্ট? ধরেন কেউ ক্লেম করলে আসলাম, জি। তাহলে কী কী ডকুমেন্টস দিলে আপনি মনে করেন যে তাদের ক্লেমগুলি খুব শক্তিশালী হবে? এটা কি এমন যে এটা আমি বলার চেয়ে আপনি বলে দিলে আমার মনে হয় যে দর্শক ভালো হবে। আপনি আপনি বলেন, এগুলো কি ভাই এরকম নয় যে যদি কোনো মামলা থেকে থাকে মামলার এক্স্যাক্টলি মামলা আনতে হবে, অথবা অনেক সময় আমরা দেখি পলিটিক্যাল ইনভলভমেন্ট হলে সেটা প্রুফ লাগবে, যে মেম্বারশিপ। আর যদি বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়, মানে আমি একটা জিনিস এই কয়দিন আগে দেখেছিলাম, যেটা হচ্ছে যে আমার একজন ক্লায়েন্ট, উনি বলছেন যে ভাই আমি কিভাবে আওয়ামী লীগের বা ওই দলীয় কিভাবে কাগজপত্র আনবো, ওরা সবাই তো পলাতক। দেখেন আপনি যদি বলেন সবাই পলাতক, এরকম তো একটা আনবিলিভেবল কথা যদি আপনি বলেন, তাহলে তো হলো না। আপনার যে পলিটিক্যাল ইনভলভমেন্ট, আপনি কতদিন যাবত এই রাজনীতির সাথে যুক্ত, আপনি কি কি কাজ করেছেন, এগুলো হতে পারে নিউজ পেপার আর্টিকেল, অথবা আপনার যে অ্যাটেন্ডেন্স, আপনার যে অ্যাপিয়ারেন্স, এটা কোথায় আছে সোশ্যাল মিডিয়ায়, কোথায় কোথায় আপনার ছবি, এগুলো আপনাকে দিতে হবে। এবং অনেকে দেখে যে
হান্ড্রেডস পিকচার দিয়ে দিচ্ছে, হবে না। সেম ড্রেস, হবে না, তাহলে সেই জায়গাতে ব্যাখ্যা দিতে হবে না যে কোথায় কোন জায়গাতে। এবং সেম ড্রেস আপনি তো Caption বলতে টা পারেন না দিতে যে হবে। ইউ হ্যাভ কন্টিনিউড। একটু আপনি থামাচ্ছেন ভাই, সেম ড্রেস। উনি চমৎকার করে একটি কথা বলছেন, সেম ড্রেস মানে কি দেখালেন একটি পিকচারে এই এই হোয়াইট শার্ট পরে আপনি দাঁড়িয়ে আছেন, ডেট দিলেন একই টাইপ পরে দাঁড়িয়েছেন, ডেট দিলেন 2024, আবার একই ড্রেস পরে দাঁড়িয়েছেন 2025-এ, ধরে ফেলবে কিন্তু। বলে দেন এখন ব্যাখ্যাটা কি? আশা করি আপনারা যারা অ্যাসাইলাম ক্লেম করবেন তাদের এই বিষয়গুলো যথেষ্ট সচেতন থাকবেন। আপনার একটা ক্লেম যদি ঠিকমতো প্রপারলি অ্যাসেস না হয়, সেটা শুধুমাত্র আপনার উপরেই এফেক্ট পড়বে না, এটা হয়তো আপনার ফ্যামিলি এবং আপনার ভবিষ্যৎ রিস্ক মানে সেফটির ক্ষেত্রেও একটা বিষয় থাকবে। সবাই সচেতন হবেন আশা করছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে, মহিত ভাই আমরা আমাদের 1 মিনিটের উপরে আছে, আপনি 30 সেকেন্ডে যদি আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শক মণ্ডলী, আইনের মাধ্যমে হিপোক্রেসিকে দমন করা সম্ভব নয়, মন থেকে আমাদের হিপোক্রেসি ত্যাগ করতে হবে। আমি যেটি বলি, বি গুড, ডু গুড, বি কাইন্ড, অ্যাভয়েড হিপোক্রেসি, উইল বি এ গুড হিউম্যান বিং। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। বেশ আকবর বিন সিদ্দিক, আপনি থ্যাংক ইউ ভেরি মাচ ইমতিয়াজ ভাই আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। ধন্যবাদ এনজিবির দর্শক শ্রোতাদেরকে যারা এই কষ্ট করে আমাদের প্রোগ্রামটি দেখছেন, আর সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, আমরা হয়তো বা ঈদের আগে আর কোনো প্রোগ্রাম পাবো না, সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে আমি একটু ক্লোজ আপ করছি এই প্রোগ্রামটি, যে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে টেনশন, যারা ইমিগ্রেন্ট আছেন সচরাচর এই টেনশন কাজ করবে, বাট আপনাদেরকে সব সময় সচেতন থাকতে হবে যে আপনারা যাতে কোনো ক্রাইম, আপনারা যাতে কোনো প্রকার অন্যায় কোনো কিছুর সাথে জড়িত না হন। আপনারা চেষ্টা করবেন আপনাদের ইমিগ্রেশন এটাকে লেজিটিমেট ওয়েতে লেজিটিমাইজ করার জন্য। কারণ হচ্ছে আপনি এদেশে একটা স্বপ্ন নিয়ে এসেছেন, কেউ হয়তো স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে এসেছেন, সবাই সবার জায়গা থেকে আপনাদের ভিসাটাকে লেজিটিমাইজ করার চেষ্টা করবেন। যত আপডেট আসুক না কেন ওইটার সাথে কমপ্লাই করে আমাদের থাকতে হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে আমাদের নেক্সট প্রোগ্রামে। শুভরাত্রি।